ভাবুন তো কোনো বাইক লাভারকে যদি এমন একটি জায়গায় নিয়ে যাওয়া হয় যেখানে হার্লে ডেভিডসনের বিভিন্ন ধরনের বাইক শয়ে শয়ে রাখা আছে, তাহলে সেই এক্সপিরিয়েন্সটি ঠিক কেমন হবে। আজ এমনই একটি জায়গায় গিয়েছিলাম আমরা। হাই, আমি সাহেলি, আর আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজ রবিবার, আর এখন ঘড়িতে প্রায় ওই 7:30 মতো বাজে। সকাল সকাল সবাই উঠে পড়েছে আর বাচ্চাদের আমি ব্রেকফাস্ট করাচ্ছি। আজ ওরা খাচ্ছে ব্রেড বাটার। তো বাচ্চাদের ব্রেকফাস্ট মোটামুটি শেষ হয়ে এসছে, আর এখন চলছে বড়দের ব্রেকফাস্টের প্রিপারেশন। আর আমাদের সবার জন্য আজ ব্রেকফাস্ট অভিজিৎদা বানাচ্ছে। আজ আমাদের এই ঘরের শেষ দিন। কিছুক্ষণের মধ্যেই আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়বো যে যার নিজের বাড়ির উদ্দেশ্যে। এখন না বাবা, একটু পরে যাবে, বাবা নিয়ে যাবে। আসলে টিনটিন আর ডুগু এখন চাইছে বেসমেন্টে যেতে। এখানকার বেসমেন্টই বাচ্চাদের এত পছন্দ হয়েছে, ওরা সুযোগ পেলেই বেসমেন্টে যেতে চাইছে। তো বাচ্চাদের ব্রেকফাস্ট কমপ্লিট, আর এখন আমরা ব্রেকফাস্ট করছি। তো এখন 10টা মতো বেজে গিয়েছে। তো আমরা সবাই মিলে এখন রেডি হতে শুরু করেছি, কারণ আমাদের 12টাতে চেক আউট টাইম আছে। এখানে এয়ারবিএনবি বুক করলে কিছু জিনিস ভীষণ খেয়াল রাখতে হয়, যেমন যে চেক আউট টাইম থাকে, চেক আউট টাইমের আগেই বেরিয়ে যেতে হয়। 1 মিনিট যদি লেট হয়ে যায় তাহলে কিন্তু ওনারা এক্সট্রা চার্জ করে দেন। হোটেল থেকে চেক আউট করলে যেমন আমরা হোটেল যেমন ইচ্ছা ছেড়ে বেরোতে পারি, এখানে কিন্তু ঠিক তেমন নয়। সব কিছু গুছিয়ে পরিষ্কার করে তবেই বেরোতে হবে, তা না হলেও এক্সট্রা চার্জ দিতে হতে পারে। আসলে এখানে এই এয়ারবিএনবিতে হোস্ট করার মতো কেউই থাকে না। বুক করলে ওই ডেটের আগে ওনারা ওনাদের ডোরের কোড দিয়ে দেন, আমরা ওই কোড দিয়ে ওপেন করে ডাইরেক্ট ঘরে ঢুকতে পারি। আর এখানে সব কিছুই আমাদেরকে নিজেদেরকেই করতে হয়, নিজেদের বাড়ির মতোই। তাই যখন বেরোই তখন বাড়িটিকে পরিষ্কার করেই বেরোতে হয়। আর চেক আউট টাইমের সময় আর দরজার যে কোড দেওয়া থাকে, ওই কোডটি দিয়ে লক করতেও যদি আপনি 1 মিনিট লেট করেন তাহলে ওনারা সিস্টেম থেকে ওটা দেখতে পান, আর সেখান থেকে ওনারা এক্সট্রা চার্জ করতে পারেন। তাই একদম প্ল্যান করে আমরা সবাই মিলে একদম টাইমের আগেই বেরিয়ে পড়েছি। সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এখন 11টা মতোই বাজে। 1 ঘন্টা আগেই বেরিয়ে পড়েছি, কারণ দুপুরের লাঞ্চটা আমাদের বাইরেই করতে হবে, আর বাচ্চারাও আজ বাইরেই লাঞ্চ করবে। আর এখন এই বাড়িটি ছেড়ে যাওয়ার সময় আমরা একটি গ্রুপ ফটো নেওয়ার প্ল্যান করছিলাম, তারই প্রস্তুতি চলছে। এই স্ট্যান্ডটি আমি এনেছিলাম, এই কাজে যাই হোক কাজে লেগে গেল। তো যাই হোক, ফটোটা তুলে আমরা এবার বেরিয়ে পড়েছি। আজ আমরা ঠিক করেছি এখান থেকে প্রায় ওই 1 ঘন্টা দূরে যে স্পাইস রেস্টুরেন্ট থেকে ডিনার নিয়ে এসেছিলাম রাতে, ওখানেই আজ আমরা লাঞ্চ করব। আর তারপর বাড়ি ফেরার আগে আমরা একটি মিউজিয়ামে ঢুকবো। বাঙালি মন তো, ঘুরতে এলাম আর কিছুই দেখে ফিরবো না, সেটা কি করে হয় বলুন। তো যাই হোক, আমরা সবাই মিলে পৌঁছে গেছি স্পাইস রেস্টুরেন্টে। এখানে এসে শুনলাম আজকে ওনাদের বুফেও আছে, আমরা চাইলে বুফেতেও খেতে পারি, আর তা না হলে আলাকাটাতেও। তো আমরা সবাই মিলে ডিসাইড করলাম যে আজ আমরা বুফেতেই খাবো। বুফেটা ইন্ডিয়ান খাবারের। আর আমাদের গ্রুপ তো অনেক বড়, সেই কারণে বসার জায়গা নিয়ে শুরু হয়েছিল এক সমস্যা, কোথায় বসবো। ওনাদের এই একটি জায়গা ছিল, বেশ সুন্দর কোজি একটি জায়গা, বাট বেশ ঠান্ডা ছিল এই জায়গাটিতে। তাই আমরা ডিসাইড করলাম ওনাদের ভিতরেও আর একটি জায়গা আছে এরকম লম্বা করে টেবিল পাতা, ওখানেই আমরা বসবো। আর এই যে বাফেটের মজা এই যে আপনি নিজের মতো করে নিয়ে খেতে পারেন। যেহেতু ইন্ডিয়ান খাবারের বাফেট ছিল, তাই রাইস, চিকেনের গ্রেভি টাইপের আইটেম এই সমস্ত কিছু ছিল এখানে। সেই কারণে বাচ্চাদের খাওয়াতে আমাদের কোনো অসুবিধা হয়নি, আর এই কারণেই আমরা ইন্ডিয়ান বাফেট চুজ করেছিলাম। এখন মোটামুটি বাচ্চাদের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, আমাদেরও খাওয়া দাওয়া কমপ্লিট। এখন আমরা ডেজার্ট খাচ্ছিলাম। এই বাফেটে খাওয়ার জন্য বেশ অনেকটা টাইমই আমাদের রেস্টুরেন্টে কেটে গিয়েছিল। এখন প্রায় 3টে মতো বেজে গিয়েছে। তো রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আমরা আবার সেই কস্কোটিতে এলাম, যেটিতে যাওয়ার সময় দাঁড়িয়েছিলাম। অ্যাকচুয়ালি এখানে সবাইকে গ্যাস নিতে হতো, সেই কারণে এখানে দাঁড়ানো। তো কস্কোতে কিছুক্ষণ দাঁড়িয়ে গ্যাস টেস্ট নিয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম। এখন আমরা যাচ্ছি একটি মিউজিয়ামে। এই মিউজিয়ামটি অ্যাকচুয়ালি হার্লে ডেভিডসনের বাইকের মিউজিয়াম। আমরা অ্যাকচুয়ালি নেটে সার্চ করছিলাম যে ফেরার পথে যদি কিছু রাস্তাতে থাকে যেটা আমরা দেখে ফিরতে পারি, আর সার্চ করতে করতে দেখলাম এই মিউজিয়ামটিকে।
তাই সবাই মিলে ডিসাইড করলাম যে ফেরার পথে মিউজিয়ামটি দেখে আমরা তবে বাড়ি ফিরবো। আর যেহেতু বাইকের মিউজিয়াম, তাই টিনটিন, ডুগু এরা তো ভীষণ এক্সাইটেড। আপনারা তো জানেনই টিনটিন ভীষণ গাড়ি পছন্দ করে, আর ডুগু তাহার থেকেও বেশি। আমরা যখন প্রথম সৌভিকদের বাড়ি গিয়েছিলাম আর ডুগুর টয়ের কালেকশন দেখেছিলাম, তখন দেখেছিলাম ওর কাছে প্রায় 150-200-র উপরে গাড়ির কালেকশন আছে, জানেন, খেলনা গাড়ির কালেকশন, ছোট বড় বিভিন্ন সাইজের। টিনটিনের অবশ্য এত নেই, বাট ও গাড়ি ভীষণ পছন্দ করে। তো এই যে আমরা চলে এসেছি মিউজিয়ামে। এখানে আমরা দাঁড়িয়েছিলাম টিকিট কাটার জন্য। এখানে টিকিটের প্রাইস ছিল পার হেড $25 করে, বাট 5 বছরের নিচে বাচ্চাদের জন্য ফ্রি। আর এই দেখুন আমাদের ছোট্ট মুখে দেখেছেন, ও কিন্তু সবার সাথে গল্প করতে ব্যস্ত। ও এখনও ঠিকমতো কথা বলতে পারে না, বাট নিজের ভাষাতে সবার সাথে গল্প করতে চায়। তো আমরা এখানে কিছুক্ষণ ওয়েট করছিলাম যতক্ষণ না টিকিটগুলো কাটা হয়। এবার চলুন আপনাদেরও মিউজিয়ামটা ঘুরে দেখাই। ঢুকতেই দেখি হার্লে ডেভিডসনের একদম শুরুতে যে ধরনের বাইক ওনারা ইউজ করতেন সেইগুলোই রাখা আছে। এই যে দেখুন, এই ধরনের বাইক ওনারা প্রথম শুরু করেছিলেন 1906 থেকে। 1906 ইয়ারে বাইকগুলো এমন দেখতে হতো, আর তারপরে আস্তে আস্তে এভলিউট হয়ে বাইকগুলো কি জায়গায় গেছে এখনকার এক একটি বাইক দেখলে তো আপনারা সেটা বুঝতেই পারবেন। আর এই টিনটিনকে আর ডুগুকে দেখুন, ওদের আর আমাদের লাগছে না, ওরা বাইক দেখতেই এত ব্যস্ত। প্রথমে যে বাইকগুলিকে দেখালাম ওগুলো ছিল 1906 থেকে শুরু 1910 অবধি। এবার 1912 থেকে ডিজাইনে ওনারা আর একটু চেঞ্জেস নিয়ে এসেছিলেন। এই ধরনের বাইক তখন ইউজ হতো 1912 থেকে। পুরনো এই একটি বাইক একদম আলাদা করে রাখা ছিল। দেখুন এটা দেখতে একরকম সাইকেলের মতোই ছিল, শুধুমাত্র একটি ইঞ্জিন লাগানো। আর তারপর ছিল দেখুন 1919, 1920-তে বাইকগুলো দেখতে এমন হয়ে গিয়েছিল, হয়েছে তখন একটু বাইকগুলোকে বাইকের মতো দেখতে হয়েছিল। 1928 অবধি এই ধরনের ডিজাইন ইউজ হতো, আর তারপর শুরু হয় একটু মডার্ন টাইপের ডিজাইন। তো এই যে এখন বাইকগুলো একটু মডার্ন বাইকদের মতো দেখতে শুরু হয়েছিল। 1932 থেকে এই ধরনের ডিজাইন ইউজ করতো হার্লে ডেভিডসন। তখন থেকে বাইকের ডিজাইনগুলো একটু মডার্ন হতে শুরু করে, বিভিন্ন ধরনের কালার্সও আসতে শুরু করে। এ দেখুন 1934-এর বাইকটি, এটি ছিল একদম রেড কালারের। রেড, গ্রিন, ব্লু বিভিন্ন ধরনের কালার্স এখন থেকে আসতে শুরু করে। এটা 1941-এ। টিনটিনকে দেখেছেন, ও সমস্ত বাইকই চালাবে। তো বিভিন্ন ধরনের রেভলিউশন দেখার পর এইখানে ছিল বাইকের বিভিন্ন রকমের বডিগুলোর কালেকশন, কত রাখা আছে দেখুন। আর এই ডুগুকে দেখুন, ওর কাউকে লাগছে না, ও নিজের মতো করে দেখতে ব্যস্ত, নিজের মতো করে দেখছে, বুঝছে। আর এই যে 1947 থেকে এই বাইকগুলো এখানকার পুলিশও ইউজ করতে শুরু করে। দেখুন পুলিশ বাইকগুলো কেমন হতো। এই একটি জায়গায় এই পুরনো বাইকগুলোকে রাখা আছে। অনেক দিন আগে আমি হার্লে ডেভিডসনের একটি ডকুমেন্টারি ওয়েব সিরিজ টাইপের দেখেছিলাম। তখন দেখেছিলাম এই হার্লে আর ডেভিডসন দুই বন্ধু মিলে যখন এই কোম্পানিটি শুরু করেছিলেন, তখন ইন্ডিয়ানা বলে একটি কোম্পানি ছিল যেটা এনাদের কম্পিটিটর কোম্পানি ছিল। তখন এই বাইকগুলোকে প্রমোট করার জন্য বিভিন্ন ধরনের প্রতিযোগিতা হতো, বিভিন্ন ধরনের বাইক রেস হতো, আর সেই হিস্ট্রিগুলোই এখানে পুরো বলা আছে। এত পড়তে সময় হয়নি, বাট আমি যেহেতু ওয়েব সিরিজটি দেখেছিলাম তাই কিছুটা জানি। আর এখানে ওনাদের পাওয়া মেডেলস, কাপস এগুলোই রাখা ছিল। মেডেলস
দেখেছেন টিনটিন আর ডুগুরও এই মেডেলসগুলো চাই, ওই কাপগুলো চাই, তখন থেকে ওরা ওটাই বলে যাচ্ছে যে আমাদেরও এগুলো চাই। এটা কি স্মোকিং জোন 1936। আর এখানে সমস্ত বাইকারদের ড্রেস, টুপি, এই ধরনের জিনিসপত্র রাখা ছিল। হ্যাঁ, টিনটিনকে এত ইন্টারেস্ট নিয়ে কোনো কিছু দেখতে আমি এই প্রথমবার দেখলাম, জানেন। দেখেছি। টিনটিন এখন বাবাকে পুলিশ কার দেখাচ্ছে, তো টুকুস অতটা ইন্টারেস্ট পাচ্ছে না, বাবার কোলে কোলেই ঘুরে বেড়াচ্ছিল। আমি ভাবলাম এবার একটু ওকে হাঁটাই। ওর আকার নিয়ে এসেছিলাম, বাট ও আকারে খুব একটা হাঁটছে না। আসলে দুপুর দুপুর ওর ঘুমও পেয়ে গিয়েছে, তাই অনেকক্ষণই ব্যাস বাবার কোলে কোলে ঘুরছিল। বাবারও কষ্ট হচ্ছিল, তাই ওকে একটু হাঁটালাম এবার। আর এই জায়গাটিতে যে বাইকগুলো রাখা ছিল, এগুলো ছিল মিলিটারি পারপাস ইউজ হওয়া বাইকগুলো। আসলে এই কোম্পানিটা এত দূর আসার পেছনে অনেক হিস্ট্রি আছে। এনাদের বাইক পুলিশরা ইউজ করেছেন, মিলিটারিস্টরা ইউজ করেছেন, বিভিন্ন পারপাসে ইউজ হয়েছে এই বাইকগুলো। এই যে এই পুরো এরিয়াটি দেখালাম, এই এরিয়াটি শুধু নয়, এই যে উপর থেকে দেখছেন নিচে আরও অনেক ধরনের বাইকস আছে। আর এখানে রাখা ছিল বাইকসের বিভিন্ন ধরনের ইঞ্জিনস। যদিও এই ইঞ্জিনের ব্যাপারে খুব একটা আমি বুঝি না, বাস দেখছিলাম যে কত ধরনের ইঞ্জিন ইউজ হয়েছে এই একটি বাইকে। আর এখানে তার বডিগুলোকে পার্ট পার্ট করে রাখা ছিল। আর এটি ছিল বাচ্চাদের জন্য সব থেকে ফান পার্ট। বাচ্চাদের জন্য এখানে একটি ছোট্ট বাইক রাখা ছিল, এটিতে বাচ্চারা বসতে পারে, ফটো ক্লিক করাতে পারে, সবাই বেশ মজা পাচ্ছিল। ও ভিতুটাই খালি বসলো না, পেটে লেগে যাবে, হাত পৌঁছাচ্ছে না। আসলে টিনটিন এত বাইক টাইক পছন্দ করে, তাও ওকে বসতে বলতেও কিছুতেই বসছিল না, ওর এত ভয়। দেখুন একবার ওর অবস্থা। ধরো 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 ধরো, ওম ভাই ও চালাতে পারছে, চালা চালা বাবা, হ্যান্ডেলটা ধর, হ্যান্ডেল না। জোর করেও ওকে বসানো গেল না, ওর এত ভয়। কেন যে ছেলেটার এত ভয় করে সব জিনিসে জানি না। তো আমরা এখন নিচের পোর্শনটিতে এসেছি। নিচের পোর্শনটিতে আরও কিছু বাইকস রাখা আছে বিভিন্ন ধরনের। আর এখানে দেখলাম এনারা একটি স্ট্রিম লাইনারও ইউজ করতো। কেমন দেখতে দেখুন, জিপ লাইনার, এটা কি স্ট্রিম লাইনার, এটা ঠিক কিভাবে চালানো হতো? এর মধ্যে বসে যাবে, এটা খুলে সিঁড়ি ওর রাস্তা যাবে, কিভাবে বসবে ওটার মধ্যে? আরে একটা এইটা, মানুষ এইটা। ঢুকবে? হ্যাঁ দেখে তো শুয়ে থাকতে হবে। হ্যাঁ ওরকমই যাবে, দেখুন রেসিং করছে। দেখেছেন এই জিনিসের মধ্যে কি করে একটা মানুষ বসে থাকবে বলুন তো? এখানে শুয়ে শুয়েই হয়তো চালাতে হতো এই জিনিসটিকে। আরও যে কত ধরনের বাইকস ছিল, এই বাইকসগুলো এবার একটু মডার্ন এজের। এত বাইকস দেখেছিলাম ওই দিন আমরা, এত ধরনের, এত টাইপের, কত টাইপের ডিজাইন হয় এই দিন আমরা দেখেছিলাম। 1988 এগুলো কনসেপ্ট কার, মানে বুঝলে ব্যাটম্যান ওটা চালাতো 2 3 4, তাই না? আসলে এই বাইকটি দেখে আমাদের মনে হচ্ছিল এটি বোধহয় একটি কনসেপ্ট বাইক টাইপের, কারণ দেখুন ওখানে চালাতে গেলে একদম ঝুঁকে শুয়ে চালাতে হবে। বাট দেখলাম না, এটি 1988-এ কিছুদিন চলেছে এই বাইকটি রোডে। এত বাইক দেখার সাথে সাথে কিছু অ্যাক্টিভিটিও ছিল এখানে। এই যে দেখতে পাচ্ছেন একটা জায়গায় লেখা আছে বিল্ড ইওর বাইক, ওখানে বসে আপনি একটি বাইক নিজে ডিজাইন করতে পারেন। আর এখানে ছোট্ট ছোট্ট স্ক্রিনগুলোতে এই বাইকগুলো ইউজ করেছে এমন এমন জনের কিছু ভিডিও ফটো রাখা ছিল। দেখুন সান্তা ক্লজও চালিয়েছে হার্লে ডেভিডসন।
সুনামিতে এদিক থেকে চলে গেছে ওইখানে, দেখেন জাপান থেকে ওইখানে কলম্বিয়া কানাডায় গিয়ে পরে পাওয়া গেছে এক বছর পরে 2011 মার্চে থেকে 2018 এপ্রিলে পাওয়া গেছে। কিন্তু দেখেছে ওই যে নাম্বার প্লেট ওই বাইকটাই যে সুনামির পরেও 4000 মাইল ট্রাভেল করার পরও গাড়িটার এই সিনারিও ছিল, মানে তখনও তাদের মেন কাঠামো কিছু ইয়ে হয় ওইটা দেখানোর জন্য ওরা ওইটাকে প্রিজার্ভ করেছে, জাস্ট তুলে ওটাকেই রেখে দিয়েছে। এইরকম অবস্থা হয়েছে, কিন্তু ওটা ছিল এরকম নয় যে ওটাই। দেখেছেন ওই বাইকটি রাখার এটাই কারণ ছিল যে ওদের মেটেরিয়ালগুলো এতটাই শক্তপোক্ত আর হার্ডি যে এত কিছুর পরেও ওই বাইকের বডির কিছুই হয়নি। আর এখানে একটি অ্যাক্টিভিটি ছিল যে এখানে আপনি এই বাইকগুলোকে ড্র করতে পারেন। সে ছোটোবেলায় আমরা যখন ড্রয়িং পারতাম না তখন ছাপ তুলতাম, মনে আছে, লাইট রেখে উপরে কাগজ রেখে, এখানে সেরকমই একটি কনসেপ্ট। এই বাইকগুলোর উপরে একটি পাতলা পেপার টাইপের রেখে আপনি বাইকগুলোকে ডিজাইন করতে পারেন। আর করার পরে সবাই মিলে ওইখানে ডিজাইনগুলো সব ক্লিপ করে রেখে দিয়ে গেছে। তো আমরা কয়েকজন মিলে একটি বাইক ডিজাইন করছিলাম, বেশ ভালো লাগছিল। অনেক দিন পরে মনে হচ্ছিল কোনো কিছুর ছাপ তুলছি। খুব একটা বেশি সময় ছিল না, তাই ডিটেলিংগুলো পারিনি, তবে যতটুকু আউটার লাইনগুলো পেরেছি ওটি ক্লিপ করে এসেছি টুকুস টিনটিনের নামে। আর এখানে বাইকের কিছু গেমও আপনি খেলতে পারতেন। আর এই জায়গাটি ছিল ওই বিল্ড ইয়োর বাইক সেকশনটি। এখানে আপনি একটি বাইক ডিজাইন করতে পারেন, আর ডিজাইন হয়ে গেলে সেটিকে নিজের মেল আইডিতে মেলও করে রাখা যায়। তো এখানে টুকুস বাবার সাথে বসেছিল বাইক ডিজাইন করতে। সিটে কি অপশন আছে দেখো। হ্যাঁ, এই সিটটা ভালো লাগছে না? আরাম লাগবে, তুমি আর আমি দুজন বসবো। মামা এদিকে দেখো বাবা কি বানাচ্ছে। করো করো, হ্যাঁ আবার করো, এই তো হচ্ছে, দেখো আবার করো। আরে এতবার টিপে না, হ্যাঁ দেখ একবার করে। তো টুকুস টিনটিন যে যার বাইক ডিজাইন করলো, আর আমরা ওই ডিজাইনগুলোকে মেইল করে নিয়েছি নিজেদের মেলে। তো মোটামুটি আমাদের মিউজিয়াম ঘোরা হয়েই গেছে, এবার আমরা আস্তে আস্তে বেরোনোর প্ল্যান করছি। আর এই যে ডুগু এখানে গেম খেলতে ব্যস্ত ছিল, বেশ ভালো কেটেছিল আমাদের এই দিনটি। তো আমরা বেরিয়ে যাচ্ছিলাম, কিন্তু এখন টিনটিনের একটু সাহস হয়েছে, তাই ও বাইকে বসতে চাইলো, তাই ওকে আবার একবার বসানো হলো। তো এই যে এবার আমরা বেরিয়ে এসেছি মিউজিয়াম থেকে। তো মিউজিয়াম থেকে বেরিয়ে এসে দেখলাম ও মিউজিয়ামের সামনেই ওনাদের একটি শপও আছে, ওই শপেও একবার ঢুকলাম কিছু পাওয়া যায় কিনা দেখতে। আপনারা তো জানেনই কিছু হোক না হোক আমি একটা ফ্রিজ ম্যাগনেট নেবই। তো এখানে ওই টি শার্ট, বাইকার জ্যাকেট এই সমস্ত ছিল, তাছাড়া টুপি, বিভিন্ন ধরনের মাস্ক, হার্লে ডেভিডসনের লোগো দেওয়া মাস্ক, এইসব অনেক কিছুই ছিল। বাট আমরা যেটা খুঁজছিলাম সেটা হলো ফ্রিজ ম্যাগনেট। তো এই যে আমরা পেয়ে গেছি আমাদের জিনিস। ওকে এখন রেখে দাও, পরে নেব। রাখো হ্যাঁ, ওইগুলো ম্যাগনেট, ইগলগুলো ম্যাগনেট ছাড়াও ওই হার্লে ডেভিডসনের লোগো দেওয়া কয়েকটা পোকার চিপসও ছিল, বাট আমরা ম্যাগনেটই নেওয়া প্রেফার করলাম। তাছাড়া এই বটল ওপেনারগুলো আমার বেশ ভালো লেগেছিল, কিন্তু সব থেকে ভালো লেগেছিল এই টয় বাইকগুলো। টিনটিন বায়নাও করছিল, আর আমারও এত ভালো লেগেছিল আমি আর ওকে না করিনি। বাইকগুলো দারুণ কিন্তু। কি বাবা নিবি? দেখ কোনটা, সাবধানে ছোটগুলো, এই যে ডুগু দাদা যেগুলো দেখছে ওগুলো। দেখো তুই একটা বেঁচে তো বাঁচতে পারবে, ভালো করে দেখ, এটা ভালো লাগছে। মামা হাত দেবে না, কেউ হাত দিচ্ছে না, দেখো পালিয়ে এসো। তো যাই হোক ওই সব থেকে আমরা একটি করে ফ্রিজ ম্যাগনেট আর 3 ফ্যামিলি 3টি বাইক নিয়ে এবার আমরা ফিরছি বাড়ির দিকে। তো চলুন আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। আপনাদের কেমন লাগলো জানাবেন।
ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। আমি কিন্তু আবার আসবো আমার কিছু নতুন নতুন গল্প নিয়ে আপনাদের সাথে গল্প করতে। আজ তাহলে আসি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।